আসসালামু আলাইকুম। রসায়ন প্রথম পত্রে ভালো করাটা সহজ, তোমরা পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছ। তবে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এর ব্যতিক্রম। দ্বিতীয় পত্রে সর্বোচ্চ মার্ক পেতে হলে, ভালো করতে হলে তোমাকে সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে। আগামী যে দুদিন রয়েছে পরিকল্পনা অনুসারে পড়লে আশা করি তোমরা ভালো করবে। রসায়ন দ্বিতীয় পত্রে সম্পূর্ণ সিলেবাসে 5টি চ্যাপ্টার রয়েছে। এই 5টি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি আলোচনা করব। পুরো ভিডিওর সঙ্গে থাকবে। রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ রসায়ন। এই অধ্যায় থেকে তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, কারণ এই অধ্যায় অন্যান্য অধ্যায়গুলো থেকে সহজ এবং গাণিতিক চ্যাপ্টার হওয়ার কারণে তোমরা এটি অ্যান্সার করলে খুব ভালো মার্ক পাবে। যেই যে টপিকগুলো তোমরা পড়বে সেগুলো হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং এর সমন্বিত সূত্র দিয়ে গাণিতিক ম্যাথগুলো করবে। তোমরা জানো যে বয়েলের সূত্র কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি প্রপোর্শনাল 1/b। যদি তুমি এভাবে পড়ো তাহলে তোমার এমসিকিউ হয়ে যাবে, অর্থাৎ তুমি একটু বুঝে পড়ার চেষ্টা করবে। আমি যদি তোমাকে চার্লসের সূত্রটি বলি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, বি প্রপোর্শনাল টি, অর্থাৎ বি সমানুপাতিক টি। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। এবং বয়েল এর সূত্র, যে গাণিতিক সূত্র তোমরা মুখস্থ করো, P1 V1 সমান P2 V2, পাত্র আরও থাকলে আরও হবে। আর চার্লসের ক্ষেত্রে করো V1/T1 = V2/T2। এই দুটি মিলে যে সমন্বিত সূত্র সেটি হচ্ছে P1V1/T1 = P2V2/T2। এই যে সমন্বিত সূত্র রয়েছে, বয়েল চার্লসের সমন্বিত সূত্র, এটি দিয়ে অনেক অনেক ম্যাথ আসে। তবে এই পরিবেশ রসায়নের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি দেখি গেলুসাকের চাপীয় সূত্র এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র। একাধিক পাত্র মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ নির্ণয়, সেটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে করা হয়। PV = P1V1 + P2V2, তোমরা জানো যেখানে কি হচ্ছে মোট চাপ। মোট চাপ বের করার ক্ষেত্রে যদি তাপমাত্রা নতুন করে প্রদান করা হয় তাহলে গেলুসাকের চাপীয় সূত্রটি ব্যবহার করা হয়, যেটি তোমরা পড়েছো P1/T1 = P2/T2। এটি দিয়ে অনেক 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 ম্যাথ রয়েছে। তোমরা বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই সলভ করবে, কারণ তোমার পরীক্ষাকে ফেস করতে হলে, পরীক্ষার প্রশ্ন ফেস করতে হলে তোমাকে গাণিতিক প্রশ্ন সমস্যার সমাধান করতে হবে। যে এককগুলো রয়েছে বিশেষ করে এককে কনভার্ট করা জানতে হবে। তোমরা মোট চাপ বের করার ক্ষেত্রে সাধারণত P1 P2 যে দুটি আলাদা পাত্রে আলাদা চাপ থাকে, যদি সেগুলো আলাদা আলাদা এককে থাকে তাহলে তোমাকে তো এক এককে নিয়ে আসতে হবে, সেই এককে কনভার্ট করতে হলে জানতে হবে। স্বাভাবিক চাপের ক্ষেত্রে যদি অনেকগুলো একক, তোমরা জানো যে অ্যাটমসফিয়ার 1 atm হয়, মিলিমিটার পার চাপ 760 হয়, সেন্টিমিটার পার চাপ 76 হয়, তারপরে মিলিমিটার পার চাপ তো বললাম, সেন্টিমিটার পার চাপ, মিটার পার চাপ 0.76 হয়, তারপর কিলো প্যাসকেল। এই যে একাধিক একক রয়েছে, এককগুলো থেকে অন্য এককে কনভার্ট করা তোমাদের জানতে হবে। পরিবেশ রসায়নে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা ভুল করে এককে কনভার্ট করা। যদি তুমি চাপ পিকোলেইসরোজ, এখানে সেই ক্ষেত্রে চাপের ক্ষেত্রে কোন এককটা হবে? আরএমএস বেগ নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কোন এককে রাখতে হবে? আণবিক ভর কোন এককে থাকবে তখন? এই বিষয়গুলো খুঁটিনাটি তোমাকে জানতেই হবে, না হলে তুমি ম্যাথ করেও তোমার আনসার মিলাতে পারবে না। অর্থাৎ তুমি অঙ্ক সম্পূর্ণ করেছো কিন্তু তোমার উত্তরটি ভুল হয়েছে, ভুল একক দিয়েছো, এই জন্য কিন্তু তুমি ফুল মার্ক পাবে না। তাই তোমাকে এই এককগুলো ভালোভাবে পড়তে হবে। যেটি বললাম যে তোমাদের গেলোসাকের ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গেলুসাকের চাপের সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ আসে, এটি দেখবে। এবং গ্রাহামের ব্যাপন সূত্র এই সিকিউর সাথে অ্যাড করে দেয়। গ্রাহামের ব্যাপন সূত্র তোমরা জানো যে আমরা যে সেই গ্রাহামের ব্যাপন সূত্র থেকে জানতে পেরেছি, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন সময়ও বেশি। অর্থাৎ গ্রাহামের ব্যাপন সূত্রে ব্যাপন হারের সাথে সময়ের সম্পর্ক রয়েছে, আণবিক ভরের সম্পর্ক রয়েছে, আয়তনের সম্পর্ক রয়েছে, টাইমের সম্পর্ক রয়েছে। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্রটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। তারপরে যেটি রয়েছে তোমাদের বলেছি আরএমএস বেগ নির্ণয় এবং শক্তি নির্ণয়। আরএমএস বেগের ক্ষেত্রে বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট যে ফর্মুলাটি রয়েছে সেটি হচ্ছে CRMS বা √μ² = √3RT/m 3v/ρ। এই ফর্মুলাগুলো তোমাদের রয়েছে, তোমরা এগুলো খুব ভালোভাবে এগুলো দিয়ে ম্যাথ সলভ করে যাবে, তাহলে বুঝতে পারবে যে আসলে আণবিক ভর কীভাবে বের করতে হয় এবং কোন কোন গ্যাসের ক্ষেত্রে আণবিক ভরগুলো বের করা জানতে হবে। বিশেষ করে একটি অ্যামাগো বক্ররেখা দিয়ে তোমাদের বলতে পারে, তোমরা তো অ্যামাগো বক্ররেখা চিনেছো, যে যেখানে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের রেখাচিত্রগুলো দেওয়া থাকে। রেখাচিত্রে কিন্তু গ্যাসের নাম সরাসরি না দিয়ে বলবে যে উক্ত গ্যাসটি পটাশিয়াম পারক্লোরেটের তাপীয় বিয়োজন উৎপন্ন হয়, ফসফরাস পেন্টাক্লোরাইডের তাপীয় বিয়োজন উৎপন্ন হয়। এমনও বলতে পারে
যে চুনা পাথরের তাপীয় বিয়োজন উৎপন্ন হয়, কিংবা যে গ্রিন হাউস গ্যাসের ব্যাপক প্রভাব রয়েছে এর। তাহলে এই বিষয়গুলো তো আমাদের না জানলে, তোমরা গ্যাসের নাম যদি না জানো, তাহলে তোমরা আণবিক ভর কিভাবে বের করবে? আণবিক ভর বের করতে না পারলে আরএমএস বেগ বের করতে পারবে না, শক্তি বের করতে পারবে না। কারণ শক্তিতে সূত্র তোমরা জানি ইকুয়াল 3/2 এনআরটি, 3RT/2 এন। 3/2 এনআরটি হলে এন তো হচ্ছে মূল সংখ্যা, এই মূল সংখ্যা বের করতে হলে তোমাকে দ্রব্যের ভর, আণবিক ভর বুঝতে হবে। তাহলে এই টপিকগুলো খুব ভালোভাবে তোমরা করবে। আরেকটি পার্ট হচ্ছে এই অধ্যায়ে অ্যাসিড সম্পর্কে। তোমরা জানো যে অ্যাসিডের বিভিন্ন অ্যাসিড ক্ষার এগুলো সম্পর্কে বিভিন্ন থিওরি রয়েছে, বিশেষ করে আরহেনিয়াসের তত্ত্ব, ব্রোনস্টেড লাউরির তত্ত্ব এবং অনুবন্ধী অ্যাসিড ক্ষারকের তত্ত্ব। আর আরহেনিয়াসের, ব্রোনস্টেড লাউরি এবং অসওয়াল্ডের, আরহেনিয়াস, ব্রোনস্টেড এবং অনুবন্ধী অ্যাসিড ক্ষার, লুইস, এই বিষয়গুলো তোমাদের খুব ভালো করে ব্যাখ্যা সহ করতে হবে। ভালো করে কি ব্যাখ্যা সহ করতে হবে, কেননা এখান থেকে তোমাদের গ নাম্বার যদি একটি ম্যাথ দেয়, গ নাম্বারে এটা দিয়ে দিতে পারে যে এই অ্যাসিডটি এই তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করো, লুইস ক্ষার সম্পর্কে ব্যাখ্যা করো, লুইস অ্যাসিড সম্পর্কে লেখো। তাহলে এই বিষয়গুলো তোমাদের খুব মনোযোগ দিতে হবে, ভালোভাবে প্রতিটি সংজ্ঞা একটি বিক্রিয়া সহ, রিয়েকশন সহ তোমাদের পড়তে হবে। তাহলে তোমরা ব্যাখ্যাও দিতে পারবে, উদাহরণ সহ দিতে পারবে। তারপর আরেকটি টপিক রয়েছে যেগুলো সাধারণত অনুধাবনমূলক পরীক্ষা, অনুধাবনে এসে থাকে। অনুধাবন কিংবা ছোট প্রশ্ন আসতে পারে, ক বিভাগে আসতে পারে। সেটি হচ্ছে ডিও, বিওডি, সিওডি। তোমরা জানো যে ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বলতে পারে যে পানিতে বিওডি এর মান 5 মিলিগ্রাম পার লিটার বলতে কি বোঝায়। তাহলে এগুলো পারার জন্য তোমাদের অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। আরেকটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে পড়তে হবে। অ্যাসিড বৃষ্টি তোমরা জানো যে অ্যাসিড বৃষ্টি পরিবেশের জন্য ক্ষতিকর কেন হয়ে থাকে, কোন কোন গ্যাসের প্রভাবে হয়ে থাকে, কোন কোন এরিয়া হতে পারে। শিল্প কলকারখানা যেখানে রয়েছে সেখানে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা জানো যে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এগুলো উৎপন্ন হয়। এই বিক্রিয়া সহ দেওয়া আছে, তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে। তবে এমসিকিউর জন্য প্রথম অধ্যায়ে বায়ুমণ্ডলের তোমরা যে স্তরগুলো রয়েছে সেগুলো পড়বে, কোন স্তরে কত তাপমাত্রা, কি কি পদার্থ থাকতে পারে, এগুলো তোমরা পড়বে। আশা করি তোমাদের কমন পড়বে। তারপরে গ্রিন হাউস গ্যাস থেকে এমসিকিউ পড়তে পারো। সিএফসি সম্পর্কে পড়ো, সিএফসি থেকে কিছু না কিছু আসতে পারে। সিএফসি তোমরা জানো ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি এখানে যে বিভিন্ন সংকেত রয়েছে, সিএফসি 11, সিএফসি 12, এগুলো সম্পর্কে তোমরা পড়লে আশা করি কমন পাবে। পরবর্তী চ্যাপ্টারটা আমরা আলোচনা করব, সেটি হচ্ছে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। যদি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের কোনো চ্যাপ্টার থেকে আনলিমিটেড সিলেবাসে, সেটি হচ্ছে এই অর্গানিক কেমিস্ট্রি। তবে এই ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি আমরা তোমাদেরকে অনুধাবন এবং জ্ঞানমূলক যে সাজেশনটি দিয়েছি, তোমরা জানো যে দাগিয়ে বোর্ড সেট থেকে দিয়েছি, সেগুলো খুব ভালো করে পড়তে হবে। তুমি অ্যান্সার করবে পরিবেশ রসায়নের, পরিবেশ রসায়ন থেকে তুমি আনসার করবে, কিন্তু ক নাম্বার দিয়ে দিয়েছে যে হাকেল তত্ত্বটি লিখো, খ নাম্বারে দিয়েছে যে হাকেল তত্ত্বটি ব্যাখ্যা করো, কিংবা সমগোত্রীয় শ্রেণী কি ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো আসতে পারে, মিথেন ইথেনের সমগোত্র ব্যাখ্যা করো। অর্থাৎ ক খ তোমাকে অন্য অধ্যায়ে তুমি টাচ করবে, সেই অধ্যায়ে তোমাকে এই জৈব যৌগ থেকে ক খ দিয়ে দিবে। এই জন্য তুমি ক বিভাগ, খ বিভাগটি জৈব যৌগের সবগুলো বেসিক সব পড়লে তুমি পারবে। আর এই ক্ষেত্রে বিশেষ করে নামকরণটা এখানে আসে না, তবে জৈব যৌগের প্রস্তুতি ও শনাক্তকরণ, এই প্রস্তুতি থেকে প্রশ্ন এসে থাকে। বিক্রিয়া দিয়ে তোমাকে যৌগকে এ বি এক্স ওয়াই নামে দিয়ে তোমাকে শনাক্ত করতে বলবে এবং বিক্রিয়াটি সম্পূর্ণ করতে বলবে, এবং কোনো বিজ্ঞানী যদি এই সম্পর্কে মতবাদ দেয় সেই সম্পর্কে তোমাদের লিখতে বলতে পারে। যেহেতু এটি একটি আনলিমিটেড সিলেবাস, তোমাদের এই অধ্যায়ে অনেক ধরনের বিক্রিয়া রয়েছে, প্রতিস্থাপন, তারপরে নিউক্লিওফিলিক, তারপরে সংযোজন বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ থেকেও প্রশ্ন আসতে পারে। আমরা এই চ্যাপ্টার থেকে তোমাদের 10 থেকে 15টি সিকিউ দিয়েছি, যেগুলো আঙ্গিকে প্রশ্ন আসতে পারে। তোমরা সেগুলো পড়লে আশা করি এই সম্পর্কে যদি তোমাদের বেসিক নলেজ থাকে, তাহলে এই অধ্যায়ে তোমরা টাচ করতে পারবে। তাহলে আমি এখান থেকে আর বেশি কিছু বললাম না, তোমাদের যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। বিশেষ করে জৈব যৌগের নামকরণ এবং সমানুকরণ টপিকটা খুব ভালোভাবে পড়বা। আর ক বিভাগ, খ বিভাগে যদি তোমাদের ব্যাপক পড়তে হবে এই অধ্যায়, কারণ এই অধ্যায় কোনোভাবে তুমি একেবারে বাদ দিতে পারতেছো না, এমসিকিউ আসবে। পরবর্তী অধ্যায় যদি বলি, সেটি হচ্ছে পরিমাণগত রসায়ন, কোয়ান্টিটিভ কেমিস্ট্রি। পরিমাণগত রসায়ন এর যেই টপিকগুলো রয়েছে সেগুলোকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, সেটি একটি হচ্ছে পিএইচ সংক্রান্ত, পাত্র দিয়ে থাকে পিএইচ সংক্রান্ত যেগুলো রয়েছে, বিশেষ করে ঘনমাত্রার বিশেষ যে এককগুলো রয়েছে, পার্টস পার মিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, পিপিএম, পিপিবি, পিপিটি। তোমরা জানো যে এই তিনটি বিষয়, যে SM10Q, SM10 for 6, SM10 for 9,
ঠিক আছে, মিলিগ্রাম পার লিটার, মাইক্রোগ্রাম পার লিটার, ন্যানোগ্রাম পার লিটার একক সহ এই বিশেষ ঘনমাত্রার যে বিশেষ এককগুলো রয়েছে সেগুলো থেকে ম্যাথ আসবে। গ বিভাগে তোমরা পাবে, একটি পাবে অন্তত। আর 4 নম্বরে তোমাদের যেই পিএইচ নির্ণয়টা তোমাদের জানতে হবে। পিএইচ নির্ণয় খুবই সহজ। পিএইচ নির্ণয়টা তোমরা সাধারণত প্রথম পত্রেও পড়েছো, তাই এই পিএইচ নির্ণয়টা এখানেও আসবে। যেহেতু যদি গ বিভাগে সাধারণত পিপিএম এর অঙ্ক আসে, তাহলে গ বিভাগে পিএইচ এর অঙ্ক এসে থাকে। পিএইচ এর অঙ্কের সাথে তোমাদের আরেকটি টপিক পড়তে হবে, সেটি হচ্ছে এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু। তোমরা জানো যে এখানে টাইট্রেশনটা ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এখানে যে তীব্র অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া হলে কি হয়, তীব্র অ্যাসিডের সাথে মৃদু ক্ষারের বিক্রিয়া হলে কি হয়, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, আবার তীব্র মৃদু মৃদু তীব্র, এই ধরনের 4টা বিক্রিয়া রয়েছে। 4টা টাইট্রেশন তোমরা ভালোভাবে পড়বে, আশা করি তোমরা এখান থেকে একটি কমন পাবে। আরেকটি টপিক হচ্ছে জারণ বিজারণ এবং মৌলের শতকরা মৌলকে শনাক্তকরণ, আয়রন, বিশেষ করে আয়রনের শতকরা পরিমাণ নির্ণয়। এটা ব্যাপক এসেছে বিগত সময়, আয়রন এসে থাকে। তোমরা জানো যে আয়রনের শতকরা পরিমাণ বের করতে হলে তোমাকে জানতে হবে জারণ বিজারণ। আর জারণ বিজারণ কিন্তু ইলেকট্রো আয়ন পদ্ধতিতে জারণ বিজারণ। ইলেকট্রো আয়ন পদ্ধতিতে জারণ বিজারণে আমরা 5টি বিক্রিয়া, 5 থেকে 7টি বিক্রিয়া তোমাদের করিয়েছি, সেগুলো করলেই আশা করি হয়ে যাবে। বিশেষ করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে অ্যাসিডীয় দ্রবণে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের, পটাশিয়াম ডাইক্রোমেটের, তোমরা এই টাইপের যেগুলো পড়েছো, তোমাদের আমি যেগুলো করিয়েছি, যে 5 থেকে 7টি জারণ বিজারণ ইলেকট্রো আয়ন পদ্ধতিতে, আশা করি সেগুলো পড়লে কমন পড়বে। আর জারণ বিজারণ তো তুমি যদি নিয়ম জানো, যে কোনো রিয়েকশন আসলে তুমি পারবে। আমরা তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া যে নিয়মটি শিখিয়েছি সেটি তোমরা জানো, যে বিশেষ করে ইলেকট্রো এক্সচেঞ্জ, তারপরে দর্শক আয়ন চিহ্নিত করা, আয়ন শনাক্তকরণ, অক্সিজেন জারকের অক্সিজেন মেলানো, এই বিষয়গুলো দিয়ে তোমাদেরকে ইলেকট্রো আয়ন পদ্ধতিতে সমতা বিধান করিয়েছি। সেই টপিকটা পড়লে এই অধ্যায়ে অর্থাৎ 2টা প্রশ্ন আসবে, একটি হচ্ছে পিএইচ সংক্রান্ত টাইপের, ঘনমাত্রা টাইপের, আরেকটি হচ্ছে জারণ বিজারণ, আয়রনের শতকরা পরিমাণ নির্ণয়, এই টাইপগুলো থেকে একটা প্রশ্ন আসবে। আশা করি এই কটা টপিক পড়লে তোমাদের কমন পড়ে যাবে, তোমরা লিখতে পারবে। পরবর্তীতে আসি তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি। খুবই সহজ একটি, বলতে গেলে ছোট চ্যাপ্টারও বলা যায়। তোমরা জানো যে তড়িৎ রসায়নে বিশেষ করে প্রমাণ, জারণ, বিভব, তারপরে রয়েছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, নার্নস্ট সমীকরণ অনুসারে ইলেকট্রোমোটিভ ফোর্স কীভাবে বের করে। তোমরা সেগুলো যদি শিখতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু অবশ্যই এগুলো থেকে কমন পাবে। তাহলে এই যে গ্যালভানিক কোষ, তোমরা তড়িৎ রাসায়নিক এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে খুব ভালো করে একটি পার্থক্য পড়ে যাবে চিত্রসহ। আর তড়িৎ রাসায়নিক তড়িৎ বিশ্লেষ্য কোষের পার্থক্য যে পড়বে, সেই ক্ষেত্রে তোমরা অ্যানোড ক্যাথোড সম্পর্কে একটি ধারণা রাখবে, আশা করি পারবে। আর এখানে তো ম্যাথ পারতে হলে তোমাকে সক্রিয়তা সিরিজ সহ করতে হবে। তোমাদের যে এমসিকিউ রয়েছে, তো এমসিকিউতে সক্রিয়তা সিরিজের যে ক্রম রয়েছে, সেই ক্রম থেকে 1 মার্ক এমসিকিউ এসে থাকে। আর এখানে ফ্যারাডের প্রথম সূত্র খুব ভালো করে পড়তে হবে। ফ্যারাডের প্রথম সূত্র থেকে গ বিভাগ আসতে পারে। তোমরা জানো ডাব্লিউ প্রপোর্শনাল কিউ, ডাব্লিউ ভেরিয়াস কিউ, অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক কি কিউ, কিউ ইকুয়াল আইটি, সমানুপাতিক দ্রব্য উঠলে জেড, ডাব্লিউ ইকুয়াল জেড কিউ, জেড ইকুয়াল এম বাই এন এফ, এম বাই এন এফ, আর কিউ ইকুয়াল কি আইটি। এই টোটালি এই সমীকরণ থেকে সাধারণত যেই পরিমাণ নির্ণয় আসে, অ্যানোডের পরিমাণ, ক্যাথোডের পরিমাণ নির্ণয় এসে থাকে। তারপরে কি বললাম, প্রমাণ, বিজারণ, বিভব এবং নার্নস্ট সমীকরণ। তোমরা যারা যে ঘনমাত্রা দেওয়া থাকলে নার্নস্ট সমীকরণটা লিখতে হয়। নার্নস্ট সমীকরণ তোমরা যারা সমাধান দেখেছো, সেখানে দেখো নার্নস্ট সমীকরণ অনেকভাবে দেওয়া থাকে, লগ দিয়ে দেওয়া থাকে। আমি তোমাদেরকে যে সমীকরণটি দিয়েছি, এই একটি সমীকরণ দিয়ে তুমি সকল গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। ই সেল ইকুয়াল ইনট সেল মাইনাস 2.303 RT বাই এন এ লগ বিক্রিয়কের ঘনমাত্রা বাই উৎপাদের ঘনমাত্রা। আশা করি মনে আছে। এই টপিকটা পড়লে আশা করি তোমাদের এখানে তড়িৎ রসায়ন কোনো সমস্যা হবে না। তবে তড়িৎ রসায়নের আরেকটা টপিক খুব ভালোভাবে তোমরা দেখে যাবে, সেটি হচ্ছে রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারির গঠন এবং এটার যে কার্যপ্রণালী বা কার্যক্রম, সে খুব ভালোভাবে লেড স্টোরেজ, এটা লেড স্টোরেজ ব্যাটারিটা পড়ে যাবে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আসি অর্থনৈতিক রসায়ন।
তোমরা প্রথম পত্রে পড়েছো কর্মমুখী রসায়ন, আর দ্বিতীয় পত্র হচ্ছে কি অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রে একটু পড়া বেশি তুলনামূলক, তবে অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রে এখানে আমরা বিশেষ করে যেই শিল্প বাণিজ্যে যেগুলো রয়েছে, আমরা উৎপাদন প্রক্রিয়া, বিশেষ করে আহ, এখানে যে কয়েকটি টপিক আমি তোমাদের বলবো সেগুলো পড়লে আশা করি কমন পাবে। ইউরিয়া, কাঁচ, সিরামিক, পাল্প পেপার, উৎপাদন মূলনীতি সহ পড়বে। চামড়া, ট্যানিং, ইউরিয়া, তারপরে পেপার, প্লাস্টিক, কয়লা ভিত্তিক বিদ্যুৎ সুবিধা অসুবিধা, এগুলো একটু রিডিং পড়বে। আর ন্যানো পার্টিকেল থেকে এমসিকিউ আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে, ন্যানো পার্টিকেল ও ন্যানো প্রযুক্তির ধারণা। তবে ইউরিয়া, কাঁচ, সিরামিক, পাল্প পেপার, চামড়া, ট্যানিং, সিমেন্ট, ইউরিয়া, চামড়া, টেক্সটাইল, এগুলো যদি পড়ো, কাঁচ শিল্প, তারপরে প্লাস্টিক, রিসাইকেল প্রক্রিয়াটা এটাও পড়তে পারো, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তবে এগুলো কিন্তু তোমাদের পড়ার সাথে সাথে, মেইন বই পড়ার সাথে সাথে সিকিউ কিভাবে আসতে পারে, বেশি সিকিউগুলো দেখলে আশা করি একদম সহজ লাগবে। কিভাবে লেখার ধরনটা কেমন, আমাকে উৎপাদনের মূলনীতি কোনগুলো লেখলে ভালো হয়, তোমরা সিকিউ প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এই ছিল তোমাদের 5টি চ্যাপ্টারের একটি সংক্ষিপ্ত ধারণা। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানিও। তবে এই ক্ষেত্রে যেই টপিকগুলো বলেছি সেই টপিকগুলো একটি শিক্ষার্থীকে পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। তো সকলের জন্য শুভকামনা থাকলো, আশা করি ভালো পরীক্ষা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।